মেজর ডালিম নামে আমরা যাকে চিনি, লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম। তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না। আমাদের এই জাতির সূর্য সন্তান, যিনি আপনারা ২০২৪ সালের স্বাধীনতা দেখেছেন, ১৯৭৫ সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন, সেই মানুষটি জনাব মেজর ডালিম। আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি, কারণ আপনার জীবনের সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন, সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন। যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। ধন্যবাদ ইলিয়াস। আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, সাথে লাল সালাম জানাচ্ছি। তবে বিপ্লব একটা সমাজে, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি। তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন। পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে। তাদের যে ইচ্ছা, চাহিদা, প্রত্যাশা, যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে, সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদেরই করতে হবে। তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না। সে যত বড় স্কলারই হোক, যতগুলি মেডেলের অধিকারী হোক, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে যে বিপ্লবী যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরাই সাধন করতে পারে, অর্জন করতে পারে। সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় ঘুমিয়ে পড়লে চলবে না, সজাগ থাকতে হবে। আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক, সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো, ইস্পাতের মতো লৌহ কঠিন প্রত্যয় নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই, বিপ্লবকে সফল করব, এবং জনগণ এবং তোমাদের যে আশা আকাঙ্ক্ষা, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১ মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পর্যবেসিত। আমি এর বেশি কিছু আর বলতে চাই না স্যার। সরাসরি মানুষ এই ৫০ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে, আমি মনে করি ৭৫ কেন হয়েছিল স্যার? ইলিয়াস, ৭৫-এ তোমার কি বয়স ছিল আমি জানি না, তবে আমার জন্ম হয় নাই স্যার। হ্যাঁ, তবে ৭৫-এ যে মুজিব ৭০-এর ইলেকশনের সময়, ৭২-এর আগে
মানে ৭১-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল, তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতির। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। কিন্তু স্বাধীনতা যখন পাকিস্তান আর্মি ২৫-২৬ রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ, অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা কোনো কারণ ছাড়া। তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন দলে, তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি জমান। ডাক্তার কামাল হোসেনের সঙ্গে, যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জান্তা। তখন সেই দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে, তারা কোথায় যাবে, কিভাবে নিজের প্রাণ বাঁচাবে। সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তানে চাকরিরত অবস্থা। সেই ডাকে দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ, আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সিম্পল ইজ দ্যাট। আর সমস্ত দেশে সর্বপরিসরে লোক বিদ্রোহ, সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলবে। আমরা ওখানে বসে থাকুন না। যারা পেরেছি, যাদের সাহস ছিল, যাদের দেশপ্রেম ছিল, যারা পাকিস্তানের আর্মি জান্তাদের নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল, তারাও সেই সংগ্রামে যোগ দেন। অনেকেই পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে। আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার, যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই। কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন, তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না। তবে এটাও ঠিক, অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছেটা কি। কোনো খবর নাই, চিঠিপত্রের আদান প্রদান নাই, কোন রকম সংযোগ নাই। বিদেশি মিডিয়া, ভয়েস অফ আমেরিকা, তারপরে বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ইন্ডিয়া, এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না। তারা তাদের মতো করে বলতে থাকে এবং আমরা শুনতে থাকি। তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না। আর একটা সমস্যা ছিল, অনেকেই পরিবার সহকারে থাকতেন পশ্চিম পাকিস্তানে। কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে। কিন্তু আমি ছিলাম তখন ব্যাচেলার। আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে, তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী, তখন অবশ্য লেফটেন্যান্ট নূর চৌধুরী, আর লেফটেন্যান্ট মতিউর রহমান, পরে দুজনই কর্নেল, এবং রাষ্ট্রপতি।
একজন মানে নূর রাষ্ট্রদূত। আমরা চলে আসি, এসে মুক্তিযুদ্ধে জয়েন করি। তো আমরা তিনজনই ছিলাম স্পেশালাইজড অফিসার। স্পেশালাইজড অফিসার বলতে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে, স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে, এবং যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্বজুড়ে চলে সে সম্পর্কে জ্ঞানে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে। তা আমরা ছিলাম তিনজনই সেই ধরনের অফিসার। তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। এবং সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে, মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী, র প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুবান সিং, ডিপি ধর, মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ অ্যাফেয়ার, এনারা আমাদেরকে রিসিভ করে। তারপর অনেক আলাপ আলোচনা, কিছুদিন ট্রেনিং, ব্রিফিং, পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল উসমানী, কমান্ডার ইন চিফ মুক্তি ফৌজ, জনাব তাজউদ্দিন, প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট, 7 দফা চুক্তি করার পর, আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক আহমদ, যিনি আমার বাবার ক্লাসমেট, তারা আসেন দিল্লিতে। এসে তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে, আমাকে এবং মতিকে, অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গেরিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার। মানে 11টা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা, তাদের ট্রেন করা, তাদেরকে ইন্ডাক্ট করা, অপারেশন করানো, সব দায়িত্ব পড়ে আমাদের দুজনের উপর। আমরা এই 11টা সেক্টরকে ভাগ করে নিই। আর নূর বিং দি জুনিয়র মোস্ট, উসমানী সাহেব উনাকে তার পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তিবাহিনী, সেখানে তার সাথে রাখেন। এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য নূর অনেকটা দৃঢ়তার সাথেই উসমানীর সাথে আলাপ করে সাউথ বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেও আঘাতপ্রাপ্ত, মানে সেও যুদ্ধে ইনজিওর্ড হয় একটা অপারেশনে, এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। আর আমি যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছি, তার একটা নিদর্শন আমার দেখো, হাতের অবস্থা এখানে সেখানে সবকিছু অর্ধেক বোধ হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, রিক্রিয়েটেড, যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয়। বাট দেন আই কন্টিনিউ। তারপর সেনাবাহিনী গঠন করা, বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা, পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা, সিলেটে ওয়েপন অ্যান্ড ট্যাকটিক শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি। এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মির যে 5টা ব্রিগেডের প্র্যাকটিস দিয়েছিল মুজিব, এই ব্রিগেড
5টা এবং বিমান বাহিনী নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান। যদিও তিনি সিনিয়র ছিলেন, তাকে তো বানায়নি চিফ, তাকে তো অ্যাজ এ কর্নেল বের করে দিতে চাইছিল, কিন্তু পারেনি, আমাদের জন্যই পারেনি। আচ্ছা, যাই হোক, ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর। আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত। আমি প্রায় 25,000 প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে, মানে যুদ্ধ করেছে, তাদেরকে আমি আর্মিতে, এয়ারফোর্সে, মানে ডিফেন্স ফোর্সে, নেভি ইনক্লুডেড, নিয়োগ রিক্রুট করি। তারপর চাকরি করতে থাকি, চাকরি চলতে থাকে। এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট সিনপসিস। বলো এরপর কি, আর কি জানতে চাও? দুঃখিত না, এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে 75-এর 15ই আগস্ট হলো? হুম, খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে, তখন স্যার, একটা স্যার, ছোট্ট স্যার, জবাব দেবো। স্যার, এই এই আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় 5 বছর হলো ভিডিও লাইভ করি, প্যাকেজ দেই। সো ফার আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত 20 বা 25,000। আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে 1,70,000 মানুষ এট এ টাইমে ওয়াচিং আওয়ার ভিডিওস। এটা তো এই তোমার, the credit goes to you. No, credit goes to you, man. Goes to you. Well, মানে I'm just মানে well, যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়। আমি একজন আমি না, আমি এইজন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন, আপনি তো বাজান নাই, ৫০ বছর চুপ ছিলেন। যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই ৭৫ এর পরে আর হয়তো ২-১ বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই। যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল। সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার ২০২৪ আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আ দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত। এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫ এর ১৫ই আগস্ট। প্রথম কথা, প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করব।
পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশা জয়েন্ট কমান্ড স্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির commanding chief হিসাবে in the surrender ceremony, but the instrument will be signed by the Mukti Fauj commander in chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনিতে হলো রেস করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাজারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো। সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যে 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর। ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বলল, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না, আমি হব প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোনো নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না,
রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল উপস্থিত থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। কি ধরনের কথা? দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড। তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার, ওই যে ৭ দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না। আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে ৭ দফাটার কথা কি, কি ছিল ওই দফায়? যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো, ভাই আমি তো অ্যাকচুয়ালি ৭ দফায় একদম এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার? কারণ হচ্ছে মানে আপনি সেনাবাহিনী তো করতে পারবেন না স্যার। সেনাবাহিনী তো ৭ দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। জি স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ। বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নেই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে,
মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানিয়ে, তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে গেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়কর্ত স্বৈরাচার শাসন বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই, সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, তার নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল, যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ, মরে যাচ্ছি সব, কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে যাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস, ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন।
আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15ই আগস্টে 32 সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব। এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছেন, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্জয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য। আচ্ছা, আমার চাওয়ার কিছু নাই স্যার। কিন্তু একটা কোশ্চেন, ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন, ধরেন 24-এর বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন। আপনার লাইভে এই মুহূর্তে 4.5 লাখ মানুষ দেখছে এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম। আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় 10 টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। এত জনপ্রিয় একজন মানুষ, আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার? সেই কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে, তার জন্য তো আমরা দায়ী নই। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চীনে ছিলাম রাষ্ট্রদূত, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন। কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক, কিন্তু উনি ভেতরে খবর জানতেন না। জিয়া রহমান যখন দেখলো যে তার
তিনি সেনা পরিষদের প্রায় 4000 লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না, সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান, সানগ্লাস, রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত। কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে, সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নরবলে, কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন, যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য, তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন, আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেট আস ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে দাঁড়া। আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে, আপনার বললেন আমি কৃতার্থ, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই, প্রথম গুলিটা আমাকেই যেতে হবে মুনাফেক হিসাবে। তার আমি আপনাকে বাঁচাবো বা আমরাই বা আপনাকে বাঁচাবো, সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন স্যার। এটা কত সালে স্যার? এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল মনে হয় 81? 76 না 77, সামথিং লাইক দ্যাট। হুম। ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সফর ছিল চীনে, এটা হুম। তুমি দেখে নিতে পারো, আমার বইতে লেখা আছে সব কিছু। আচ্ছা, 77 বলে। এবং তার সাথে যে আমার কি ডায়ালগ হয়েছে 1 to 1, যেটা মধ্যে আর কেউ উপস্থিত ছিল না, পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার, আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল, মানে কি হ্যাঁ, কি কি মানে হয়েছে? আমি বলি, শোনো, এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম, যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা, তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে, বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট স্টেট, তারপরে অঙ্গভূত করা, সিকিমের মতো। আর সেখানে লেন্দুদ্দোজি ছিলেন, আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজউদ্দিন, আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেন্দুদ্দোজ। এটা যখন আমরা বুঝতে পারলাম, তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো বা পরবর্তী জীবনে, তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি। তো তোমার মনে থাকার কথা, যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল, মানে ভাষণে বলেছিলেন। পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই। তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার ডাম্প করে এক সেফ হাউসে, মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম, বা আমাদের সাথীরা সুরে আছে কল্যাণীতে, মানে এই প্রভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় করে রাখা হইত। তখন আই ওয়াজ দ্য ওনলি, কেউ জিয়া রহমানের আশেপাশে যায় না, কারণ উনি ভারতের চক্ষুষু, উনি আওয়ামী লীগের চক্ষুষু,
তো কে যাবে ওনার সাথে দেখা করতে? তখন কিন্তু আমি, কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকে চিনি, পাকিস্তান আমল থেকে চিনি, একসাথে কাজও করেছি। যাই হোক, আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন, আমরা আপনাকে সহজে হারাবো না। তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের, সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য, কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মি, সবাই জানে। আচ্ছা, উনি বললেন কি তোমাদের কর্মসূচি? তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম, যেটা 25 বছরের একটা কর্মসূচি ছিল। ইলিয়া, তুমি যদি এই কর্মসূচিটা পড়ে, এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে। সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন। তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য। স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধ তো করবই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বললেন যে আমি পড়লাম, আমি সম্পূর্ণভাবে একমত, স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করব। তখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র মোস্ট এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না, আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আর্মি দিতে পারেন। দ্যাটস নট এ প্রবলেম, আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাব, সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ দিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে শপথ উনি দিলেন। তবে একটা শর্ত থাকতো ওনার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা বললাম আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললাম বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে
আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি, তাও তার বাসায়, অফিসে না। এই এই হলো কথা। তার মানে তার সেই শপথ তো আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশে রাইখা এই ছিড়ায় ছোটায় আপনার আন্ডারেই, সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে। আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, চালাচ্ছেন, চালান। আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই আপনার, করব। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেট আস ফরগেট এন্ড ফরগিভ এন্ড স্টার্ট এ ফ্রেশ। রাজনীতিতে বা দাবা, রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না। চালের আগে আপনাকে চিন্তা করতে হয়, কিন্তু একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি হাউ ক্যান উই স্টার্ট এ ফ্রেশ? এটা সম্ভব নয়। এভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই ২৫ বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? এটা অবশ্যই। শেখ আচ্ছা, মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over banner. রাইট, এটা রাইট, কথা। রাইট, জি। স্যার কথা বলে রেখে কিভাবে তুমি দেশে হুম, মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে? হাউ হাউ ইট ইজ পসিবল? এটা তো, এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল। না এটা করার উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে যেমন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বলিনি। আমি বলেছি ক্ষমতাচ্যুত। ক্ষমতাচ্যুত করার কথা ক্ষমতা তিনি জানতেন। হুম, he was a casualty. রাইট। He was a casualty in a conflict, ইটস এ ক্রস armed ফায়ার। conflict. But রাইট। that's it. রাইট। তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে এই জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটুও কমে নাই। কারণ ওইটা ছিল মেইন কালপ্রিট এই শেখ মুজিব। সো তাকে তো হ্যাঁ। সরাইতেই হবে। এনি হাউ আপনাকে সেটা কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো। জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে, হুম, কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির ভগ্নী, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি 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 সঠিক বয়ান নয়।